এই প্লেলিস্টের প্রথম ভিডিও এটি। রসায়ন প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে এই প্লেলিস্টটা কেমন হতে যাচ্ছে সে সম্বন্ধে একটা আইডিয়া আগে দিয়ে নিই। আমি এই চ্যাপ্টার থেকে আসা বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি। এই চ্যাপ্টার থেকে মাত্র 4টা টপিকের উপর প্রিপারেশন নিলে মেইন বোর্ড পরীক্ষায় অন্তত 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া সম্ভব। সেই 4টা টপিক কি কি আমরা সেইটা আগে দেখে নিই। 1 নম্বর টপিক হচ্ছে, যেটা দিয়ে আমরা এই ভিডিও সিরিজটা শুরু করব, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। 2 নম্বর টপিক হচ্ছে কেপি কেসি রিলেটেড। 3 নম্বর টপিক হচ্ছে পিএইচ রিলেটেড। 4 নম্বর টপিক হচ্ছে বাফার দ্রবণ রিলেটেড। তার মধ্যে প্রথম যে 2টা টপিক আছে, এই 2টা টপিককে কম্বাইন করে আমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি, এবং 3 এবং 4 নাম্বার টপিককে কম্বাইন করে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই 4টা টপিক থেকে ভিডিও বানাবো। এই 4টা টপিকের ভিডিও থেকেই তোমরা যদি প্রিপারেশন নাও, তাহলে মেইন পরীক্ষায় 2টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারের প্রথম টপিক রাসায়নিক সাম্যাবস্থা, যেটা থাম্বনেইল থেকে তোমরা দেখেছো, সেই টপিকগুলো নিয়ে কথা বলা শুরু করি। তো আমাদের প্রথম টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থায় যাওয়ার আগে আমাদের 2টা জিনিস সম্বন্ধে আইডিয়া নিতে হবে। একটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো প্রথমে আমরা ভরক্রিয়ার সূত্রটা সম্বন্ধে আলোচনা করি। মনে করো একটা বিক্রিয়া এ মোল এ প্লাস বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি নামক উৎপাদ তৈরি করে। ভরক্রিয়ার সূত্রটা অল অ্যাবাউট বিক্রিয়ার হার রিলেটেড, অর্থাৎ ভরক্রিয়ার সূত্র এটা মিন করে যে একটা বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার, আমরা বিক্রিয়ার হারকে আর দ্বারা ডিনোট করতেছি, সেটা ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলোর, আমরা বিক্রিয়ক হিসেবে এ নিচ্ছি এবং বিক্রিয়ক হিসেবে বি নিচ্ছি, বিক্রিয়কগুলোর মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। আমি আবার সূত্রটা বলছি। ভরক্রিয়ার সূত্র এটা মিন করে যে একটা বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলো, রিমেম্বার, বিক্রিয়কগুলোর মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। তো প্রথমেই একটা কনসেপ্ট মাথায় ঘুরপাক খাবে যে সক্রিয় ভর বা অ্যাক্টিভ ম্যাস, এই ব্যাপারটা আসলে কি। কেমিস্ট্রিতে সক্রিয় ভর বলতে 2টা টার্মকে বোঝানো হয়। সক্রিয় ভর বলতে প্রথম যে টার্মটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ঘনমাত্রা, এবং 2 নম্বর টার্মটা হচ্ছে আংশিক চাপ। আমি ঘনমাত্রা এবং আংশিক চাপ এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। ঘনমাত্রা ব্যাপারটা কি? ঘনমাত্রা হচ্ছে, যদি ভি লিটার পাত্রে কোনো একটা পদার্থের এন মোল থাকে, তাহলে 1 লিটার পাত্রে 1 লিটার আয়তনে এন বাই ভি মোল থাকে। এই যে 1 লিটার পাত্রে যত মোল থাকছে, এটাকেই বলা হয় ওই পদার্থের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, ঘনমাত্রাকে আমরা কখনো এস দ্বারা প্রকাশ করতে পারি, কখনো কখনো ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা যায়। তার মানে ঘনমাত্রা হচ্ছে 1 লিটার পাত্রে থাকা মোল সংখ্যা। তাহলে আমরা এটা লিখতে পারি m = n বাই v। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবো, সি এবং এস দ্বারাও প্রকাশ করা যাবে। এই হচ্ছে অল অ্যাবাউট ঘনমাত্রা আপাতত। এবং আংশিক চাপ ব্যাপারটা কি? আংশিক চাপ মানে হচ্ছে চাপের একটা অংশ। মনে করো একটা পাত্রের মধ্যে 3 প্রকারের গ্যাস, আমরা মনে করলাম মাত্র 3 প্রকারের গ্যাস এই পাত্রে আছে। এটা হচ্ছে এ মোল এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অর্থাৎ এ বি সি নামক 3টা গ্যাস একটা মিশ্রিত অবস্থায় এই পাত্রের যে কোনো আয়তনে একটা পাত্রের মধ্যে এখানে আছে। এই 3 রকমের গ্যাসের যে মিশ্রণটা আছে, সবাই মিলে পাত্রের মধ্যে যে চাপটা প্রয়োগ করতেছে তাকে বলা হয় মোট চাপ, যাকে আমরা জেনারেল পি দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে মোট চাপ, মানে সবাই মিলে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে মোট চাপ। ভালো কথা। আংশিক চাপ ব্যাপারটা হচ্ছে সেম অ্যামাউন্ট আয়তনের, মানে এই আয়তনের পাত্রেই যদি এ নামক গ্যাসটা একাকী অবস্থান করত, তাহলে সেই যেই চাপ প্রয়োগ করত তাকে বলা হয় এ গ্যাসের আংশিক চাপ। তাহলে এটাকে আমরা বলতে পারি এ গ্যাসের আংশিক চাপ। পি হচ্ছে গ্যাসের চাপ, প্রেসার, তার নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা যখন 1 2 বা এ বি এরকম কিছু লিখি, সেটা হয়ে যায় আংশিক চাপ।
এটা মিন করছে যে এটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। তেমনি বি যদি একাই থাকতো তাহলে আমরা বলতাম পিবি, সি যদি একাই থাকতো তাকে আমরা বলতাম পিসি। এরা প্রত্যেকই হচ্ছে করেসপন্ডিং গ্যাসগুলোর আংশিক চাপ, এবং এই তিনটা চাপকে অ্যাড করলে মোট চাপ পাওয়া যাবে। এই ব্যাপারটা নিয়ে আমরা আংশিক চাপ ব্যাপারটা নিয়ে আমরা ভিডিও অলরেডি বানিয়েছি। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন চ্যাপ্টারে এই আংশিক চাপ পুরো ব্যাপারটা নিয়ে কনসেপ্ট অলরেডি আলোচনা করা আছে। তাহলে আমরা সক্রিয় ভর ব্যাপারটা কি সেটা জানলাম, এবং ভরবেগের সূত্র কি মিন করছিল যে কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। আপাতত আমরা বিক্রিয়ার হার সম্বন্ধে ভরক্রিয়ার সূত্রটা আলোচনা করলাম। আমাদের প্রথম যেটা আলোচনার কথা ছিল ভরক্রিয়ার সূত্র, সেটা আমরা অলরেডি আলোচনা করলাম। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা কি? আবার আমি লিখছি এ মোল এ প্লাস বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি প্লাস ডি মোল ডি উৎপন্ন করে। ছোট হাতের অক্ষরগুলো মিন করছে মোল সংখ্যা, এবং বড় হাতের অক্ষরগুলো মিন করছে গ্যাসের নাম। কেউ আছে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক, সি এবং ডি হচ্ছে এখানে উৎপাদ। যদিও আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, বাস্তবে কিন্তু একমুখী কোনো বিক্রিয়া হয় না, সকল বিক্রিয়া আসলে উভমুখী বিক্রিয়া হয়। তার মানে হচ্ছে বিক্রিয়কগুলো যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, এট দ্য সেম টাইম এই উৎপাদগুলো বিক্রিয়া ব্যাক করে অর্থাৎ বিয়োজিত হয়ে ওই বিক্রিয়কগুলোকেই তৈরি করছে। তাহলে প্রথম যে বিক্রিয়া, এরা যখন বিক্রিয়ক, যখন এরা উৎপাদ, তখন আমরা তাকে বলতেছি সম্মুখ বিক্রিয়া বা সম্মুখমুখী বিক্রিয়া, এবং এরা যখন বিয়োজিত হচ্ছে তখন এরা বিক্রিয়ক, এরা উৎপাদ, তখন তার নাম হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট রাসায়নিক সাম্যাবস্থা টপিকটাই মূলত উভমুখী বিক্রিয়ারই একটা টপিক। এখন কথা বলবো রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা কি। তো বিক্রিয়া চলার পর কিছুক্ষণ পরে এই বিক্রিয়ার এমন একটা অবস্থায় আসবে যখন এই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুটো সমান হয়ে যাবে। সেই অবস্থাটাকে আমরা বলি আসলে রাসায়নিক সাম্যাবস্থা। এটা মুখে মুখে বলার চেয়ে আমরা যদি চারটা গ্রাফের সাহায্যে ব্যাপারটা ব্যাখ্যা করি তাহলে আরো তোমরা ক্লিয়ার হবা। এক নম্বর গ্রাফটা হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। আমরা এক্স অক্ষের মধ্যে সময়কে প্লট করব এবং ওয়াই অক্ষে বিক্রিয়ার হারকে প্লট করা হবে। বিক্রিয়ার হার হয়, রিমেম্বার, বিক্রিয়ার হার হয় বিক্রিয়া মানে সম্মুখমুখী বিক্রিয়ার একটা হার থাকবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার একটা হার থাকবে, বিক্রিয়ার হার হয়। এই কথাটা কেন বললাম সেটা একটু পরে আবার ক্লিয়ার আমি করব। তো সম্মুখমুখী বিক্রিয়া আমরা ধরলাম যে যখন বিক্রিয়াটা কেবল শুরু, সম্মুখমুখী বিক্রিয়ার হার এখান থেকে শুরু হবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এখান থেকে শুরু হবে। কারণ কি? বিক্রিয়াটা যখন কেবল শুরু অর্থাৎ পাত্রের মধ্যে যখন শুধুমাত্র এ এবং বি নামক গ্যাসটাকে বা পদার্থটাকে নেওয়া হয়েছে তখন শুধুমাত্র এরাই আছে, তাহলে এদের হার নিশ্চয়ই বেশি থাকবে। যে হারটা শুরুতে থাকবে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ারই হার, এবং শুরুতে বিক্রিয়া যখন শুরুই হয়নি, টাইম যখন 0, তখন কোনো উৎপাদই উৎপন্ন হয় নাই। তার মানে উৎপাদগুলো বিক্রিয়া ব্যাক করতেছে যে পশ্চাৎমুখী বিক্রিয়াটা, এর কোনো হারই নাই। আমরা আগেই বলেছি বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তার মানে বিক্রিয়ক যত বেশি থাকবে বিক্রিয়ার হারও তত বেশি থাকবে। তো বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক বেশি থাকে, এই জন্য তাদের হারও বেশি থাকে। বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকেই না, এর জন্য তার হার 0 থাকে। যত সময় যাচ্ছে তত কিন্তু বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে, কারণ তার উৎপাদে পরিণত হচ্ছে। তার মানে এদের বিক্রিয়ার হারটা কমে যাবে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী। এবং উৎপাদগুলো যেহেতু তৈরি হচ্ছে অর্থাৎ উৎপাদ এদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ায় এরা যখন বিক্রিয়ক হিসেবে বিক্রিয়কের মতন আচরণ করছে তখন এদের ঘনমাত্রা বেশি হচ্ছে আস্তে আস্তে। তার মানে ওই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটাও আস্তে আস্তে বেশি হচ্ছে। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। এইটা বাড়তে বাড়তে এবং এটা কমতে কমতে একটা পর্যায়ে তারা অবশ্যই পরস্পর মিট করবে, একটা পর্যায়ে তারা সমান হয়ে যাবে। যেই মুহূর্তে কিনা এই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটা হচ্ছে আর এফ, এটা হচ্ছে আর বি, এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে গেল, সেই অবস্থাটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। এবং এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ডট লাইনের একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম।
এই লাইনটা বোঝায় যে বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়ে গিয়েছে। এইটাকে বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে বিক্রিয়ার একটা অবস্থা, যেই সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ পরস্পরকে মিট করে। এরপরে এই দুইটা বিক্রিয়ার হার এখানে এসে মিলিত হওয়ার পর কিন্তু আর কেউ বাড়বেও না আর কেউ কমবেও না। খেয়াল করো, এইটা বাড়ার কথা ছিল এইভাবে, এটা কমার কথা ছিল এইভাবে, কিন্তু এইটা একটাও ঘটবে না। কারণ কি বলতো? কারণ হচ্ছে যখন কিনা দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে গেল, তখন বিক্রিয়কগুলো এট দ্য সেম টাইম যে পরিমাণ উৎপাদ তৈরি করতেছে, উৎপাদগুলো এট দ্য সেম টাইম সেই সেম পরিমাণ বিক্রিয়কেই তৈরি করতেছে। অর্থাৎ আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমিও আমাকে 10 টাকা দিচ্ছ, আমি আবার 10 টাকা দিচ্ছি, তুমি আবার 10 টাকা দিচ্ছ। তার মানে কারোরই টাকার পরিমাণ কিন্তু বাড়তেছে না, কারোরই টাকার পরিমাণ কিন্তু কমতেছে না। এই কমতে কমতে এখানে আসছে, বাড়তে বাড়তে এখানে আসছে, কিন্তু এরপরে আর এটা বাড়বেও না, এরপরে এটা কমবেও না। অর্থাৎ এই দুইটা লাইন না হয়ে এটা একটা স্ট্রেইট একটা লাইন হয়ে যাবে। এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রিমেম্বার, সাম্যাবস্থা ব্যাপারটা হারের সাথে সংশ্লিষ্ট। শুধুমাত্র দুইটা বিক্রিয়ার হার যখন ইকুয়াল হয়ে যাবে তখনই কেবল সাম্যাবস্থা অর্জিত হবে, আদারওয়াইজ সাম্যাবস্থা অর্জিত হয়নি। এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ। আমরা 4টা গ্রাফের কথা বলেছিলাম, এটা হচ্ছে তার 1 নাম্বার গ্রাফ। 2 নাম্বার গ্রাফটা আমি করব সময়। এখানে এক্স অক্ষে থাকবে সময়, এইখানে থাকবে হচ্ছে ঘনমাত্রা। কিসের ঘনমাত্রা? ঘনমাত্রা হয় বিক্রিয়কের, ঘনমাত্রা হয় উৎপাদের। হার যেমন হয় সম্মুখমুখী বিক্রিয়ার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার, মানে বিক্রিয়ার হয় হার, এবং বিক্রিয়ক এবং উৎপাদের হয় ঘনমাত্রা। তাহলে মনে করলাম এইখানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, কারণ শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, এবং এইখানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, কারণ শুরুতে উৎপাদের কোনো ঘনমাত্রাই থাকে না। এখন আস্তে আস্তে তো আমরা জানি যে বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে ঘনমাত্রা কমে যাচ্ছে। বিক্রিয়কের ঘনমাত্রা কমবে, উৎপাদের ঘনমাত্রা বাড়বে। এইটা কমবে, এটা বাড়বে। একটা পর্যায়ে তারা পরস্পরকে মিট করবে, মিট করে আরো সামনে অগ্রসর হবে, আরো সামনে অগ্রসর হবে। তারপরে এখানে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হতে পারে। এটা হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। আমি আগেই একটা কথা বলেছিলাম যে বিক্রিয়ার হারের সাথে সাম্যাবস্থা সংশ্লিষ্ট, ঘনমাত্রার সাথে কোনোভাবেই সাম্যাবস্থা সংশ্লিষ্ট নয়। তার মানে রাসায়নিক সাম্যাবস্থা যেই সময়ে অর্জিত হয়েছে ওই সময় বিক্রিয়কের ঘনমাত্রা কম এবং উৎপাদের ঘনমাত্রা বেশি। তবে এটা সব সময় যে এমন হবে তা নয়। অর্থাৎ সাম্যাবস্থায় অলওয়েজ যে বিক্রিয়কের ঘনমাত্রা কম থাকবে, উৎপাদের ঘনমাত্রা বেশি থাকবে, এটা মোটেই না। এই জন্যই আমরা আরো দুইটা গ্রাফকে অঙ্কন করব। 3 নাম্বার যে গ্রাফটা আমি অঙ্কন করব সেটা হচ্ছে ওই একই রকম ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। 4 নাম্বার যে গ্রাফটা আমি অঙ্কন করব সেটাও ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। তবে এই গ্রাফটার সাথে এই গ্রাফ দুটার একটু পার্থক্য হবে। কিরকম? আমরা তো জানি যে বিক্রিয়কের ঘনমাত্রা কমবে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে। এখন সাম্যাবস্থা মনে করলাম এইখানে সাম্যাবস্থাটা অর্জিত হয়েছে, কিন্তু এরকম হতে পারে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, কিন্তু তারা মিট করার আগেই সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এটা হতেই পারে। সাম্যাবস্থা অর্জিত হয় কখন? যখন আরএফ ইজ ইকুয়াল টু আরবি হয়। ওই সময় বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, উৎপাদের ঘনমাত্রা কম হতেই পারে। আগে যেমন বিক্রিয়কের কম উৎপাদের বেশি হয়েছে, এখানে বিক্রিয়কের বেশি আছে, উৎপাদের কমই আছে। আবার এরকম সিনারিও হতে পারে যে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, এবং যখন সাম্যাবস্থা অর্জিত হয়েছে তখন তাদের দেখা গেল ঘনমাত্রা কাকতালীয়ভাবে সেমও হইতে পারে। এগুলো প্রত্যেকেই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়ক উৎপাদ। কখনো উৎপাদ বেশি বিক্রিয়ক কম, কখনো বিক্রিয়ক বেশি উৎপাদ কম, কখনো বা কাকতালীয়ভাবে সমানও হইতে পারে। এই তিনটাই হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। ঘনমাত্রার সাথে সাম্যাবস্থার কোনোই সম্পর্ক নাই, ঘনমাত্রা যে কোনো কারো বেশি থাকতে পারে। তবে আরএফ এবং আরবি মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হতে পারে। তাহলে যদি কখনো প্রশ্ন হয় রাসায়নিক সাম্যাবস্থা কি ব্যাখ্যা করো, তাহলে রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞাটা দিব। এই সংজ্ঞাটা দিয়ে আমরা যদি মার্ক বেশি থাকে 4টা গ্রাফই আলোচনা করতে পারি, মার্ক কম থাকলে অন্তত পক্ষে এই গ্রাফ, তবে সবচাইতে ভালো হয় এই গ্রাফের সাথে এদের এই তিনটার যে কোনো একটা গ্রাফ অঙ্কন করে দিলে আরো ভালো হয়।
আশা করি রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা 4টা গ্রাফের সাহায্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমরা হয়েছো। আমি এখন 6টা অনুধাবনমূলক প্রশ্নের কথা বলেছিলাম, সেগুলো সম্বন্ধে একটু আলোকপাত করব। 6টা অনুধাবনমূলক প্রশ্নের অলরেডি এখান থেকে আমরা 2টা অনুধাবনমূলক প্রশ্ন বের করতেই পারি, এবং আরো কি কি অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে হতে পারে। এখান থেকে সবচেয়ে কমন যে অনুধাবনমূলক প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে ব্যাখ্যা করো যে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বলবে যে সাম্যাবস্থায় একটা বিক্রিয়া থেমে থাকে না, বরং চলমান থাকে। এইটা তুমি ব্যাখ্যা করো বা প্রমাণ করো। এইটা অনেক সময় 2 মার্কের প্রশ্ন হতে পারে, কখনো বা 4 মার্কের প্রশ্নও কিন্তু হতে পারে। সো এইটা একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় ব্যাপারটা ক্লিয়ার করবা। আমরা এটা বোঝার জন্য একটা এক্সাম্পল টেনে নেব, সেটা হচ্ছে H2 প্লাস I2 বিক্রিয়া করে 2HI। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়ায় দেখা গেছে যখন সাম্যাবস্থা অর্জিত হয়, তখন আমি ধরলাম যে এখানে সাম্যাবস্থায় 80% হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এবং এদের 20% করে অবশিষ্ট থাকে। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা এমন এক সময় অর্জিত হলো যখন কিনা পাত্রের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে 80% এবং এদের 20% করে অবশিষ্ট আছে। এখানে যা নিয়েছিলাম তার 20% অবশিষ্ট আছে এবং যা নিয়েছিলাম তার 80% বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়েছে। এমতা অবস্থায় রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এখন আমরা এই পাত্রের মধ্যে আমরা পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। মনে করো হাইড্রোজেন নিলাম, আয়োডিন নিলাম, এরা দুইজন মিলে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। এখন এই পাত্রের মধ্যে আমি তেজস্ক্রিয় আয়োডিন অ্যাড করলাম। তেজস্ক্রিয় আয়োডিন একটা বিশেষ রকমের আয়োডিনের একটা আইসোটোপ, তাকে আমরা এই পাত্রের মধ্যে অ্যাড করলাম। তখন কি হবে দেখো, এখানে দেখা যাবে যে হাইড্রোজেন আয়োডাইড গুলো উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে কিছু সংখ্যক হাইড্রোজেন আয়োডাইড এরা হচ্ছে তেজস্ক্রিয়, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের কিছু অণু তৈরি হচ্ছে যাদের মধ্যে আয়োডিন পরমাণুটা হচ্ছে নতুন যোগ করা তেজস্ক্রিয় আয়োডিন। ব্যাপারটা ক্লিয়ার হবে। তেজস্ক্রিয় আয়োডিন উৎপন্ন হচ্ছে, কিন্তু সাম্যাবস্থায় এই যে 80% হাইড্রোজেন আয়োডাইড 80% বি থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ব্যাপারটা কেমন, যে এইখানে হাইড্রোজেন কিছু এই তেজস্ক্রিয় আয়োডিনের সাথে বিক্রিয়া করে এখানে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। তাহলে তেজস্ক্রিয় আয়োডিন যোগ করার ফলে যদি তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে তো 80% এর বদলে 81-82 এরকম বেশি পার্সেন্টেজ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়োডাইড যে 80%ই থাকতেছে, এরা দুইজন মিলে 80%ই থাকতেছে। তখন এই যে হাইড্রোজেনগুলো তেজস্ক্রিয় আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে উপনীত হচ্ছে, দেখা যাচ্ছে এই হাইড্রোজেনগুলোকেই আবার তৈরি করার জন্য কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ সাধারণ হাইড্রোজেন আয়োডাইড, এটা বিক্রিয়া ব্যাক করে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে। তার মানে যদি এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকাকালীন চলমান না থাকতো, তাহলে কিন্তু এই বিক্রিয়া দুইটা কিন্তু হতো না। তাহলে এ থেকেই বোঝা যায় যে আমি তেজস্ক্রিয় আয়োডিন যোগ করার পর আসলে সেখানে বিক্রিয়া থেমে যায়নি, সেখানে আমাদের এই দুইটা বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন থেকে আয়োডিন অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটাও চলতেছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটাও এখানে আসলে চলতেছে। কিন্তু এখানে এই যে হাইড্রোজেন আয়োডাইডের যে পরিমাণটা, এটা কিন্তু সেমই থাকছে। তার মানে সাম্যাবস্থায় আছে, কিন্তু এই দুইটা বিক্রিয়া কিন্তু নতুন করে হচ্ছে। তার মানে সাম্যাবস্থা আসলে গতিশীল আছে। এই কথাগুলোই যদি একটু ব্যাখ্যা করে বলা যায়, তাহলেই ফুল আনসার পাওয়া সম্ভব। এবার আমি অনুধাবনমূলক প্রশ্নের আরো কিছু উত্তর বের করার জন্য আমি রাসায়নিক সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য আলোচনা করব। রাসায়নিক সাম্যাবস্থার 1 নাম্বার যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। আমি পয়েন্টগুলো আগে আউট করে রাখি এখানে। সাম্যের স্থায়িত্ব। 2 নাম্বার হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা। আমি শুধুমাত্র কিওয়ার্ডটা করে লিখছি, সুগম্যতা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা।
হীনতা। এই 4টা পয়েন্ট থেকে 4টা অনুধাবনমূলক প্রশ্ন বের করা সম্ভব। তো প্রথম পয়েন্টটা কি, আমরা এটা বোঝার জন্য একটা আগের উদাহরণটাই নিয়ে আসতে পারি। H2 প্লাস I2 বিক্রিয়া করে 2HI, আমরা যে কোনো বিক্রিয়া দিয়ে উদাহরণ দিতে পারি। H2 এবং I2 মিলে 2HI, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। আমরা বলছি যে রাসায়নিক সাম্যাবস্থায় যখন উপনীত হয় তখন এদের যা নিয়েছিলাম তার 20% অবশিষ্ট আছে এবং যা নিয়েছিলাম তার 80% বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড নামক উৎপাদ তৈরি করছে। সাম্যের স্থায়িত্ব এটা বলে যে যদি সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে যে নিয়ামকগুলো, যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কি কি সেটা একটু বলে রাখি। যে তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে চাপমাত্রা, আমরা এটাকে চাপও বলতে পারি, চাপমাত্রা বলতে পারি, এবং ঘনমাত্রা। এই 3টা মাত্রা, এই 3টা জিনিস যদি চেঞ্জ করা হয় তাহলে সাম্যাবস্থা চেঞ্জ হতে পারে। যদি এই 3টা জিনিসের একটা জিনিসও চেঞ্জ করা না হয়, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে একটা বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হলে আজীবন সেই সাম্যাবস্থায় থাকবে, কোনোদিনও সাম্যাবস্থা চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে 20%, 80%, এই পার্সেন্টেজটা আজীবন বিরাজমান থাকবে। এটাই হচ্ছে সাম্যের স্থায়িত্ব। এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করি, তাপমাত্রা চেঞ্জ করি, তাহলে সাম্যের অবস্থান ডানে সরবে, বামে সরবে। এই সাম্যের অবস্থান ডানে সরা, বামে সরা বলতে কি বোঝায় আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। এই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এদেরকে পরিবর্তন করা হলেই কেবল সাম্যাবস্থা চেঞ্জ হবে, আদারওয়াইজ সাম্যাবস্থা আজীবন স্থায়িত্ব লাভ করবে। এটাই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, সাম্যের স্থায়িত্ব। 2 নম্বর হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা। আমরা বিক্রিয়াটা আবার লিখছি। H2 প্লাস I2 বিক্রিয়া করে 2HI, এবং এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 80% এর কথা আমরা বলেছিলাম। সুগম্যতা ব্যাপারটার মানে হচ্ছে আমরা যদি বিক্রিয়ার মধ্যে, আমরা যদি পাত্রের মধ্যে হাইড্রোজেন নেই এবং আয়োডিন নেই, নিয়ে এখান থেকে যদি হাইড্রোজেন আয়োডাইডকে তৈরি করাই, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে এদেরকে নিলাম, উৎপাদ হিসেবে এদেরকে পেলাম, তাহলে দেখা যাবে সাম্যাবস্থায় 20% হাইড্রোজেন, 20% আয়োডিন অবশিষ্ট থাকবে এবং 80% আয়োডিন উৎপন্ন হয়েছে। ভালো কথা। কিন্তু যদি আমি বিক্রিয়াটাকে এভাবে লিখতাম, 2HI বিক্রিয়া করে H2 প্লাস I2, অর্থাৎ আমি এবার পাত্রের মধ্যে বিক্রিয়ক হিসেবে হাইড্রোজেন আয়োডাইডকে নিলাম, এইটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিনকে তৈরি করছে। তখন দেখা যাবে হাইড্রোজেন আয়োডাইডের মাত্র 20% হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত করেছে। তার মানে এটা হবে 20%, এটা হবে 20%, এবং এইটার 80%ই অবশিষ্ট থাকবে। তার মানে আমি যেদিক থেকেই বিক্রিয়াটা শুরু করি না কেন, যেদিক থেকেই বিক্রিয়াটা নেই না কেন, যাদেরকেই বিক্রিয়ক হিসেবে নেই না কেন, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থা লাভ করবে তখন এদের 20%, 80%, 20%, 80% করেই থাকবে, যখন কিনা নিয়ামকগুলো কনস্ট্যান্ট ছিল। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। আমরা বিক্রিয়াটা নতুন করে আবার লিখব, H2I2 বিক্রিয়া করে 2HI। অসম্পূর্ণতা কথাটার মানে হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া কখনোই শেষ হয় না, কখনোই একটা উভমুখী বিক্রিয়া শেষ হবে না। চিন্তা করো তো, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয় তখন কি ঘটনা ঘটে, যে বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হার দুইটা সমান হয়ে যায়। তার মানে সেখানে বিক্রিয়কও উপস্থিত থাকে, সেখানে উৎপাদ উপস্থিত থাকে বলেই তো এই দুইটা হার সমান হয়। তার মানে যদি বিক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হতে হয় তাহলে বিক্রিয়কের পরিমাণ 0 হইতে হয়, কিন্তু বিক্রিয়ক যদি না থাকে তাহলে তো সম্মুখমুখী বিক্রিয়াই থাকবে না। সম্মুখমুখী বিক্রিয়া না থাকলে তো পশ্চাৎমুখী বিক্রিয়ার সমান হওয়ার প্রশ্নই আসে না। তার মানে এখান থেকে আমরা তত্ত্বীয়ভাবে, থিওরিটিক্যালি বলতে পারি যে একটা উভমুখী বিক্রিয়া বা একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় উপনীত হওয়া একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া কখনোই সম্পূর্ণরূপে শেষ হয় না। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। এটা মিন করে যে আমরা যদি এই বিক্রিয়াটা প্রভাবক ছাড়া এই বিক্রিয়াটা ঘটাই, পাত্রের মধ্যে হাইড্রোজেন এবং আয়োডিনকে নেই, তারা যদি হাইড্রোজেন আয়োডাইডে উপনীত হয় তাহলে এদের 20%, 20%, 80% এই পরিমাণটা থাকবে। কিন্তু যদি আমি এই বিক্রিয়াটাতে একটা ক্যাটালিস্ট হিসেবে যে কোনো একটা প্রভাবক এখানে ইউজ করি,
তাহলেও এই 20% 80%-এর মধ্যে কোনো কম বেশি হবে না, শুধুমাত্র এই বিক্রিয়াটা দ্রুত গতিতে ওই 20-80%-এ উপনীত হবে মাত্র। তার মানে একটা প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া, কখনো বা কমিয়ে দেওয়া, কিন্তু কখনোই সাম্যের অবস্থান কোথায় হবে, সাম্যাবস্থা কখন 20%-80%-এ হবে কিনা, এইটা কখনোই প্রভাবক ডিসাইড করে না। তার মানে প্রভাবকের কাজ কখনোই সাম্যাবস্থাকে পরিবর্তন করা নয়, দ্রুততম সময়ে সেই সাম্যাবস্থায় উপনীত করা মাত্র। তাহলে এই 4টা পয়েন্ট থেকে যেভাবেই অনুধাবনমূলক প্রশ্ন আসুক না কেন আমরা নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের 4টি গ্রাফ, 6টি অনুধাবনমূলক প্রশ্ন এবং এই যে 3টা কনসেপ্ট, এই যে ভরক্রিয়া সূত্র ও রাসায়নিক সাম্যাবস্থা, পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এই ভিডিওটা একটু লেন্দি করার কারণ হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে যাতে করে এই টার্মগুলো সহজেই বুঝতে পারি।